সৎ নারায়ণ বাবু। ফরিদপুর গ্রামে নারায়ণ চৌধুরী নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন খুবই সৎ আর দয়ালু ব্যক্তি। তার পূর্বপুরুষেরা ছিল প্রচুর ধনবান। জন্মসূত্রে অনেক ধন সম্পত্তির মালিক হয়েও তিনি সাধারণ মানুষের মতোই চাষবাস করে নিজের জীবন যাপন করতেন। তার পূর্বপুরুষের সম্পত্তি সে নিজের কাজে না লাগিয়ে সেগুলো দিয়ে গ্রামের মানুষের বিভিন্ন উপকারে লাগাতেন। কারোর চিকিৎসার খরচ, কারোর বিয়ের খরচ, এমনকি কারোর বাড়ি নির্মাণেও তিনি টাকা দিয়ে সাহায্য করতেন। এই কারণে গ্রামের সকলে তাকে খুব সম্মান করত। একদিন নারায়ণবাবু চাষ করতে মাঠে যাচ্ছেন। এমন সময় দেখেন তার গ্রামের একটি মেয়ে মালতী গাছের তলায় বসে কান্না করছে। এ কি মালতী, কি হয়েছে তোর? তুই এই সকালবেলা স্কুলে না গিয়ে গাছের তলায় বসে কান্না করছিস কেন? জ্যাঠামশাই, আমি খুব সমস্যায় পড়েছি। আমার মা খুব অসুস্থ হওয়ায় সে 2 মাস কাজ করতে পারেনি। ফলে ঘরে খাওয়ার মতন তেমন আর কিছুই বেঁচে নেই। এদিকে মায়ের ওষুধের খরচ তো আছেই, সামনে আমার স্কুলেও বাৎসরিক পরীক্ষা। প্রধান শিক্ষক মহাশয় বলেছেন সময় মতো টাকা জমা দিতে না পারলে আমাকে পরীক্ষায় বসতে দেবেন না। আপনি তো জানেন আমার বাবা নেই। এখন আমি কি করে এত টাকা জোগাড় করব? ঠিক আছে, চুপ কর এখন, আর কান্না করিস না। এখন স্কুলে যা। সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পথে আমার সাথে একটু দেখা করিস। মালতী এরপরে স্কুলে চলে যায়। স্কুল থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় নারায়ণবাবুর বাড়িতে যায়। এই নে মালতী, এখানে 20,000 টাকা আছে। এই টাকা নিয়ে মুদির দোকানে চলে যা। আমি হারুকে বলে রেখেছি, ও তোকে 1 মাসের চাল, ডাল, তেল সব দিয়ে দেবে। এই টাকাটা তুই তোর স্কুলে জমা করিস আর মায়ের জন্য ওষুধও কিনিস। এখন বাড়ি যা আর ভালো করে পড়াশোনা করবি, বুঝলি? এর কয়েকদিন পর জেলে মদন রাত্রিবেলা করুণ মুখে এসে নারায়ণবাবুর বারান্দায় দাঁড়ায়। কে ওখানে? অন্ধকারে কে দাঁড়িয়ে? আমি জেলে মদন, একটু দরকারে আপনার কাছে এসেছিলাম। যদি অভয় দেন তাহলে বলতে পারি। হ্যাঁ বলুন, নির্দ্বিধায় বলুন। আসলে আগামী 25 তারিখে আমার মেয়ের বিয়ে। বিয়ের সব জোগাড় করে ফেললেও হঠাৎ করে বরপক্ষের লোক আমার কাছে ছেলের জন্য সোনার চেন আর 15,000 টাকা নগদ চেয়ে পাঠিয়েছে। আমি গরিব মানুষ, বহু কষ্টে মেয়ের বিয়ে দিচ্ছি। সোনার চেন আর টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই বাবু, আপনি যদি একটু টাকাটা দেন তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যায়। ও, এ তো সামান্য ব্যাপার। তুমি মুখটা ওরকম করুণ করে রেখো না। একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে নারায়ণবাবু সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে নারায়ণবাবুর লকার থেকে একটা সোনার চেন আর 15,000 টাকা সঙ্গে করে নিয়ে আসেন আর সেটা তুলে দেন মদন বাবুর হাতে। তারপর তাকে বলেন, এই নেও মদন,
তোমার জামাইয়ের জন্য সোনার চেন, আর এখানে 25,000 টাকা আছে। পনের 15,000 টাকা আর বাকি 10,000 টাকা তুমি তোমার মেয়েকে কিছু কিনে দিও, অথবা বিয়েতে কাজে লাগিও। এর কিছুদিন পর গ্রামে বর্ষা শুরু হয়। বর্ষায় নদীর জল ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে বাঁধেও চাপ সৃষ্টি হতে থাকে। এর ফলে বাঁধের মধ্যে একটা বড় ফাটল সৃষ্টি হয়, আর ধীরে ধীরে বাঁধের জল চাষের জমিগুলিতে ঢুকতে থাকে। নারায়ণবাবুর জমিতেও জল ঢুকে যায়। এই দেখে চাষিরা চিন্তায় পড়ে যায়। তৎক্ষণাৎ তারা নারায়ণবাবুর কাছে যান। গ্রামের সকলের মুখে বাঁধের ফাটলের কথা শুনে তিনি অত্যন্ত চিন্তায় পড়েন। তিনি বলেন, শিগগিরই চলো, এক্ষুনি আমাদের শহরে গিয়ে বাঁধ মেরামতির লোককে ডেকে আনতে হবে, না হলে এক রাতের মধ্যে পুরো গ্রাম জলের তলায় ডুবে যাবে। তখন নারায়ণবাবু গ্রামের কিছু লোককে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেন। শহর থেকে লোক নিয়ে নিজের খরচায় বাঁধ মেরামত করেন এবং গ্রামের যে সকল বাড়িতে জল ঢুকে গেছে তাদের সকলকে খাদ্য দেন। এর ফলে গ্রামের সকল মানুষই তাকে সম্মান করতে থাকেন। নারায়ণবাবুর পূর্বপুরুষের থেকে পাওয়া টাকার কথা গ্রামের অনেকেই জানত। একদিন গ্রামের দুজন লোক নারায়ণবাবুর কাছে থাকা প্রচুর ধনরত্নের কথা বলছিল। সেই সময় দুজন চোর সেখান দিয়ে যাওয়ার সময় সব কথা শুনতে পায়। তারা ঠিক করে তারা নারায়ণবাবুর বাড়িতে চুরি করবে। আমরা যদি একবার নারায়ণ চৌধুরীর পূর্বপুরুষের সম্পত্তি চুরি করতে পারি, তাহলে আর আমাদের কোনোদিন চুরি করতে হবে না। কিন্তু আমরা চুরি করব কিভাবে? তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? দুদিন পর গ্রামের হাটে মেলা আছে। গ্রামের সকলে সেই মেলা দেখতে যাবে। নারায়ণবাবুও যাবেন। আমরা সেই ফাঁকে গভীর রাতে গিয়ে তার সিন্দুকের তালা ভেঙে ওনার সব টাকা চুরি করে ফেলবো। এরপর মেলার দিন রাতে তারা দুইজনে নারায়ণবাবুর বাড়ির তালা ভেঙে সকল ধন সম্পত্তি চুরি করে নেয়। ভোরবেলা যখন নারায়ণবাবু বাড়ি ফেরেন, বাড়ির সদর দরজা হাট করে খোলা দেখে তিনি সব বুঝতে পারেন। এরপর থেকে নারায়ণবাবুর জীবনে অন্ধকার নেমে আসে। বন্যার জল ঢুকে যাওয়ার কারণে তার চাষের জমি নষ্ট হয়ে যায়, এমনকি বহু টাকার ফসল নষ্ট হয়। আস্তে আস্তে নারায়ণবাবু গরিব হয়ে যান, আর এতে গ্রামের মানুষেরাও ধীরে ধীরে তাকে অবহেলা করতে শুরু করে। অনেকের কাছ থেকে ধার বাকি হয়ে যায় তার। তখন থেকে সেই গ্রামের মানুষেরাই নানাভাবে অপমান করতে থাকে তাকে। তার পৈতৃক বাড়িটাও তাকে বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়। এই গ্রামে এতদিন থাকলাম, গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করলাম। সেই মানুষরাই আজ আমাকে অপমান করছে। যাদের সাহায্য করতে আমাকে নিজের পৈতৃক বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হলো, আজ তারা আমাকে বড় অসম্মান করছে। এই গ্রামে আমি আর কি করে থাকবো? না, এই গ্রামে আমি আর থাকতে পারবো না। এই ভেবে নারায়ণবাবু গ্রাম ছেড়ে মনের দুঃখে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। টানা একদিন জঙ্গলের ভেতর হাঁটার পর তিনি খিদের জ্বালায় ভারী ক্লান্ত হয়ে যান। তিনি দেখতে পান জঙ্গলের ধার দিয়ে
একটা নদী বয়ে যাচ্ছে। তিনি সেখান থেকে কিছু জল তুলে খান, তারপর আবার হাঁটতে শুরু করেন। আরো কয়েকদিন হাঁটার পর তিনি জঙ্গলের মধ্যে একটি আপেলের গাছ দেখতে পান। সেই গাছের নিচে কয়েকটি আপেল পড়েছিল। তিনি সেখান থেকে একটি আপেল খান আর বাকি কিছু আপেল তার পুটুলিতে ভরে নেন। এরপর কিছুক্ষণ সেই গাছতলায় বিশ্রাম করেন, তারপর পুনরায় আবার হাঁটা শুরু করেন। কিছু দূর হাঁটার পর তিনি জঙ্গলের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। এই গভীর জঙ্গলে এত রাতে কোন শিশু কাঁদছে, আর কেনই বা কাঁদছে? কিছুক্ষণ হাঁটার পর তিনি শিশুটিকে দেখতে পান। তিনি শিশুটির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে খোকা? তুমি এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছো? তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তখন নারায়ণবাবু তার থলে থেকে একটা আপেল বের করে সেই বাচ্চাটিকে খেতে দেয়, আর তিনি আবার জঙ্গলের গভীরে হাঁটতে থাকেন। তার কিছুক্ষণ পর তিনি এক বৃদ্ধা মহিলাকে দেখেন। বাবা, আমায় কিছু খেতে দাও না, কতদিন ধরে কিচ্ছু খাই না, একটু জল এনে দাও, ভারী তেষ্টা পেয়েছে। দিচ্ছি মা, আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে জল এনে। এই বলে নারায়ণবাবু তার থলে থেকে কিছু আপেল সেই বৃদ্ধা মহিলাকে দেন, আর কুজো করে জল এনে সেই বৃদ্ধাকে খেতে দেন। এইভাবে জঙ্গলের রাস্তায় নারায়ণবাবুর সাথে কয়েকজন বালক, কিছু বৃদ্ধা মহিলা এবং অসুস্থ কিছু রোগীর দেখা হয়। নারায়ণবাবু সকলকেই তাদের প্রয়োজন মতো সাহায্য করেন এবং তার থলেতে থাকা আপেলগুলো তাদেরকে খাওয়ার জন্য বিতরণ করেন। তখন আর নারায়ণবাবুর থলেতে কেবল একটি আপেলই বেঁচে আছে। এমন সময় একটা ছোট্ট বালিকা দৌড়ে নারায়ণবাবুর কাছে আসে। তোমার থলেতে কি আছে? কিছু খাবার আছে? আমাকে একটু খেতে দেবে, ভারী খিদে পেয়েছিল। কি নাম তোমার খুকি? আমার থলেতে আপেল আছে, তুমি খাবে? এই বলে তিনি নিজের খাবারের চিন্তা না করে শেষ আপেলটিও সেই ছোট্ট মেয়েটিকে দিয়ে দেয়। ছোট্ট মেয়েটি ভারী আনন্দে সেই আপেলটি খেয়ে নেয়। খাওয়ার সাথে সাথেই ছোট্ট মেয়েটি একটি সুন্দর দেখতে পরীতে রূপান্তরিত হয়। এই দেখে নারায়ণবাবু তো ভারী অবাক হয়ে যায়। আপনি কে? আপনি হাঁটতে হাঁটতে আমাদের পরিলোকে চলে এসেছেন। এখানে সকলে আসতে পারে না, কেবল যারা সৎ, সরল, যারা নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করে, তারাই কেবল এখানে পৌঁছতে পারে। আমি আপনার সব কষ্টের কথা জানি। আপনি কিভাবে সকলকে সাহায্য করতে করতে নিজে নিঃস্ব হয়ে গেছেন। এতক্ষণ আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম। আপনি নিজের কথা চিন্তা না করে নিজের খাওয়া সকলের মধ্যে ভাগ করে দিলেন। এই দেখে আমি খুব খুশি হয়েছি। আমি ঠিক করেছি তোমাকে কিছু উপহার দেব। এ কথা বলার সঙ্গে সঙ্গে পরীর হাতে 3টি জাদুর কলস চলে আসে। একটির রং হলুদ, একটির রং সাদা এবং শেষেরটি লাল। পরীটি তখন নারায়ণবাবুকে 3টি কলস দিয়ে বলে, এই হলুদ কলসের মধ্যে আপনি যখন যা সোনার জিনিস চাইবেন তখন সেই জিনিসটাই পাবেন। এই সাদা রঙের কলসের মধ্যে
যখন যে পরিমাণ টাকা চাইবেন সেই পরিমাণ টাকা পাবেন, আর এই লাল কলসটির থেকে যে খাদ্যই খেতে চাইবেন সেই খাদ্য পাবেন। আপনি এখন আপনার গ্রামে ফিরে যান আর আপনার পৈতৃক বাড়িও ছাড়িয়ে নিন। এখন থেকে আপনি যাকে সাহায্য করতে চাইবেন তেমন ভাবেই সাহায্য করতে পারবেন। পরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার দেওয়া এই জাদুর কলসে জিনিসগুলো সব সময় ভালো কাজে গরিব মানুষকে সাহায্য করতেই লাগাবো। এরপর সেই কলস তিনটি নিয়ে নারায়ণবাবু নিজের গ্রামে ফিরে আসেন এবং বন্ধকে রাখা নিজের সকল জমি, পৈতৃক বাড়ি সবকিছু আবার বন্ধক থেকে ছাড়িয়ে নেন। এই দেখে গ্রামের মানুষেরা ভারী অবাক হয়ে যায়। গ্রামের মানুষেরা নারায়ণবাবুর দুঃখের সময় তার সাথে কিভাবে ব্যবহার করেছেন, আর এখন তিনি সব ভুলে গিয়ে আবারও গ্রামের মানুষের প্রয়োজনে আগের মতোই তাদের সাহায্য করে থাকেন।